মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? আমরাও ভালো আছি। লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। একদম রান্নাঘরে চলে এসেছি। আজ একটু তাড়ার মধ্যে আছি জানো। আজকে তাড়াটা হচ্ছে যে দাদা যে সেকেন্ড ইনিংস আর কি চাকরি করতো, তার সেখানে প্রত্যেক বছরই পিকনিক হয়। এবার পিকনিকের দাদাকেই মেন দায়িত্বটা নিতে হয়। তা সেই জন্যে দাদা এই সময়টা একটুখানি বিজি থাকে। আর আজকে যাচ্ছে পিকনিক স্পট দেখতে, মানে যেখানে পিকনিকটা হবে সেখানটা দেখতে যাচ্ছে। না, বুক করা আছে, বামন টামন বাসন কেমন কি ব্যাপার স্যাপার সবকিছু আর কি দেখাশোনা করতে যাচ্ছে। অনেক লোক নিয়ে যাবে আর দেখে আসবে না, সেটা তো হয় না। তা যার জন্য কি হয়েছে যে আজকে একটু তাড়ার মধ্যে সকালবেলা আছে, কোনো রকম একটু ভাত আর ঝোল করে দেবো। আজকে তো শনিবার, নিরামিষ খাওয়া দাওয়া। এবার এখন তো নানান রকম সবজি বলো, ঝোলটা খেতেও ভালো লাগে। তা এই সব ভাতটা বসিয়েও দিয়েছি, ভাজাও হয়ে গেছে। হ্যাঁ, ভাজাও হয়ে গেছে সব। মোটামুটি একটু টমেটো দিয়ে ঝোলটা করে নেব। ধনে পাতা অবশ্যই দিতে হবে। কালকে কি হয়েছে যে বাজার করতে যাবো তো তোমাদের বললাম। এবার বাজার করতে যাবার পথে দেখছি বিশাল পুষ্প প্রদর্শনী হচ্ছে। তা আমার এই ঠান্ডায় খুব যে একটা যাওয়ার ইচ্ছে ছিল তা নাই। দাদা বললো চলো চলো, সামনে দিয়ে যখন যাচ্ছি এত ভিড় হচ্ছে, ঘুরে আসি। কালকে হঠাৎ ঢুকে পড়েছি, বেশ ভালো লাগলো জানো। অনেকদিন বাদে আমরা ওই পুষ্প প্রদর্শনীটায় গেলাম, তা বেশ ভালো লাগলো। ঘুরে টুরে টুকটাক বাজার করেছি। মানে মেনলি কি বলতো, আমি তো বেগুন খেতে খুব ভালোবাসি। টমেটো এখন এত সস্তা, মেনলি বেশি করে একদম বেগুন আর টমেটো নিয়ে এসছি। একদম এত বেগুন এত টমেটো নিয়ে এসছি, যত পারো খাও। আর ভালো লাগলো কালকে আর কি। আর তোমাদের একটা জিনিস দেখাবো বলে মানে এলাম। দেখো, আমরা তো গোবিন্দভোগ খই খেয়েছি, কিন্তু কালকে দেখলাম, দেখো গোবিন্দভোগ চালের, এই যে গোবিন্দভোগ চালের চিড়ে, দেখো এই যে গোবিন্দভোগ চালের চিড়ে, দেখো এইরকম দেখতে। আর কি কি ভালো গন্ধ চিড়েটার। তা এইটা দেখেই কিনে নিয়ে এসেছি। তোমরা চিড়ে ভাজা খাও, বা চিড়ে দুধ দিয়ে খাও, বা চিড়ে দই দিয়ে খাও, দারুণ একটা গন্ধ ছাড়বে। যে হাই ফাই কিছু দাম তাও নয় জানো বন্ধুরা। এই বোধহয় 70 টাকা করে না 60 টাকা করে এরকম একটা কেজিতে নিয়েছে। তা একদম 1 কেজি নিয়ে এসেছি, কারণ সবসময় তো সারা বছর তো আর পাবো না এই জিনিসটা। আর আজকে তো আবার জানি শনিবারের আড্ডা, কিন্তু তোমাদের আগে থেকেই একটা কথা বলি, গান দেওয়া পসিবল হচ্ছে না গো। কারণ গান দিলে বড়ই ঝামেলা, কপিরাইটের চক্করে এমন ফেঁসে যায় যে 125 বার করে তাকে আপলোড করতে করতে কাটতে ছাড়তে সে 1 লাইন গান দরকার না। আমি গত শনিবার যেটা গানটা মান্নাদের গান গিয়েছিলাম, যে তোমার অনেক যত্ন করে আমাকে ইয়ে করলে, দুঃখ দিতে চেয়েছো, তো সেই গানটা আলটিমেটলি কিন্তু ফেসবুকে পুরো গেছে, কিন্তু ইউটিউবে যায়নি। অনেকেই বলেছে জাস্ট আনন্দটা পেতে শুরু করেছি, সেই সময় বন্ধ হয়ে যাচ্ছে। মানে আমার তো কিছু করার নেই, এটা তো ইন্টেনশনাল কাটা নয়, এটা বাধ্য হয়ে আমাকে আরও কাটো, এ চলবে না হ্যান ত্যান করে আমাকে এই জায়গায় এনেছে। আমি প্রায় 14-15 বারের চেষ্টায় শেষকালে আমি সাকসিডেড হয়েছি। দরকার নেই গান দেওয়ার, গান দিয়ে এইভাবে মানে আমার ফ্যামিলি লাইফ ডিস্টার্ব হয়ে যাচ্ছে। মানে কি হচ্ছে না, এই আপলোড করতে গিয়ে না এতবার ধরে একটা টপিক, একটা কন্টেন্ট, তাও কি দিনের শেষে দুঃখ হচ্ছে দেখবে 100 জন কি 90 জন। ভিডিও একবার আপলোড 5 মিনিটের কাজ, সেটা যদি আমাকে 14 বার 15 বার 20 বার ধরে আপলোড করতে হয়, মুডটা অফ হয়ে যায়। ঠিক আছে, কোনো ব্যাপার না। অনেক কিছু টপিক আছে, আমরা বন্ধুদের সঙ্গে নিখাত একটা আড্ডাও মারতে পারি, কোনো ব্যাপার নয়। তবে হ্যাঁ, যেটা আমি বলতে অন্যদিকে চলে যাচ্ছিলাম, যে একটা পিকনিক তো হবেই, নেক্সট উইকই আছে। তা সেই দিন একটু ভালো ভিডিও তোমরা পাবে, এটা আমি আশা করি। আর দেখতে থাকো আমাদের ভিডিওগুলো। তোমরা একটু না দেখলে আমাদের মানে কি বলবো, এত কষ্ট করে যে ভিডিও দিই,
কোনো লাভ হয় না। থাকো দাদা বৌদির পাশে, আশা করছি তোমরা ভালো ভিডিওই পাবে এবং আমরা চেষ্টা করি, আমাদের চেষ্টার কিন্তু কোনো ত্রুটি থাকে না আর কি। হ্যাঁ, তা চলো একটু এই ঝোলটা করে নিয়ে আসছি। শনিবারের আড্ডা, ভীষণ ঠান্ডা, তার সঙ্গে গল্প ধাতুর আসর। তবে গান করা যাবে নাই বড়, ধরে নাও আমি একটুখানি 1 লাইন 2 লাইন হয়তো দুকলি শোনাতে পারি। ছাড়বে, আমার কথা শোনে না। বিখ্যাত শিল্পী অখিল বন্ধু ঘোষের গলার একটা গান, যদিও এই প্রজন্মের ছেলেমেয়েরা কতটা অখিল বন্ধু ঘোষের মতন বিখ্যাত শিল্পীর গান পছন্দ করবে আমি জানি না, কিন্তু এটা আমার খুব পছন্দের গান, এটা আমার ফেভারিট গানগুলোর মধ্যে একটা। ঠিক আছে, আমি পরে বলছি, আমি বৌদিকে বলার চান্সও দেবো, তার আগে বলে নি বৌদি যে রান্নাঘরে ক্যামেরা খুললে দাদা আমাকে চান্স দেবে না, জোর করে করে ঢুকে ঢুকে চান্স দিতে হবে। রান্নাঘরে যেটা বলছিল পিকনিক, অ্যাকচুয়ালি আমার যেটা ফার্স্ট ইনিংস, যেটা আমার প্রথম মানে ইয়ে ছিল, প্রথম তো নয়, আমি অনেক কোম্পানি ছেড়েছি ধরেছি, তো তার মধ্যে ম্যাকনালি ভারত আমার লংগেস্ট স্প্যান, সেটাতে আমি বহু বছর ছিলাম এবং ওখানেও আমি আমার বন্ধুবান্ধবদের, আমার উৎসাহী বহু বন্ধুবান্ধব, কেউ পরে রিটায়ার করছে, কেউ আগে করে গেছে, তাদের সবাইকে নিয়ে পিকনিকে মারতাম এবং তাতে প্রায় পিকনিকেই শুধু আমি বলতে পারি অন্তত 450 থেকে 500 লোক হতো পিকনিকে। তারপর আস্তে আস্তে কমতে কমতে ওটা 250 মিনিমাম হয়েছিল, তার ইয়েতে হয়নি। এইবার বক্তব্য হচ্ছে তার জন্য 4-5টা বড় বড় বাস, লাক্সারি বাস যেত, তারা হই হই ব্যাপার ছিল, তার এলাহি ব্যাপার। সেই যে নিয়মকানুনটা ছিল, সেই খাওয়া দাওয়া থেকে শুরু করে আনন্দ উৎসব, সেটাকে আমি অর্গানাইজ করতাম, কার পরে কী হবে, কি খাওয়া হবে, কি বৃত্তান্ত ইত্যাদি ইত্যাদি। এইবার প্ল্যানিংটা আমার মাথায় থাকতো, সেটা আমার মধ্যে, আমি ছোটোবেলা থেকে এগুলো শিখিনি, কিন্তু চাকরি সূত্রে এগুলো শিখে ফেলেছি। আর যেখানে যা হবে, দাদাকে যদি কেউ একবার বলে যে এইটা তুমি দায়িত্ব নিয়ে করে দাও, মাথার উপর থেকে আমার তুলে দাও ভারটা, দাদার কোনো দিকে তাকাবে না, ও ছুটবে, সারা দিন পড়ে থাকবে, তাদের দায়িত্ব সব কিছু মাথার উপর থেকে তাদের বোঝাটা শেষ করে দাদা মুক্ত হবে। আমার শাশুড়ি মাও এরকম ছিলেন। হ্যাঁ, এটা আমার মা, মানে কি বলবো, মায়ের থেকে জিনগত। আমার বাবা এত পরোপকারী ছিলেন না, কিন্তু মা আমার এরম ছিলেন এবং আমারও তাই। মানে আমি দেখেছি, একটা কথা বলি, আমি দেখেছি আমার শাশুড়ি মাকে, ধরো কারুর বাচ্চা হবে, এবার সে নার্সিংহোমে ভর্তি হয়েছে, মা তো তাকে নিয়ে দেখিয়ে টেকিয়ে আসবে যাবে, সে তো চললো কিছুদিন ধরেই। তারপরে যখন হবে, যদি সিজার হয়, আগেকার দিনে 10 দিন, 9 দিন, 8 দিন, 10 দিন তো রাখতই। এবার তার সঙ্গে ওই নার্সিংহোমে মা বসে থাকবে, শুয়ে, ওখানেই শোবে, ওখানেই খাবে, ওখানেই থাকবে, তার সব কিছু করে তাকে বাড়িতে তুলে দিয়ে তারপরে নিজের সংসারে ঢুকবে। নিজের সংসার কিভাবে চলছে, কি হচ্ছে না হচ্ছে, মায়ের সেদিকে কোনো দিন লক্ষ্য ছিল না। ও হয়ে যাবে, মানুষের পাশে থাকে। এই প্রসঙ্গে একটা কথা বলা প্রয়োজন, সেটা হচ্ছে আমাকে কেউ যদি নিমন্ত্রণ করে যে আপনি আসবেন, অমুক দিন খেতে আসবেন, রিসেন্টলি আমার বন্ধুর মেয়ের বিয়ে গেল, তোমরা দেখেছো তো, এরকম ধরনের ব্যাপারাতে না আমার একটু অস্বস্তি লাগে। আমাকে যদি কেউ বলে যে দায়িত্ব নিতে হবে, করতে হবে, টাকা পয়সা সে দিই, কিন্তু প্ল্যানিং, উৎসাহ, কে কে কখন কি করে, সেটাকে কত 100% সাকসেস করার দায়িত্বটা আমার মাথায়। কিন্তু হাতে দাদা কোনো টাকা পয়সা নেয় না, কারুর টাকা পয়সা তোমরা পেমেন্ট করো, কিন্তু গায়ে গতরে খেটে প্ল্যানিং করা, এ করা সে করা সব দাদা করে দেবে। আমার মা আবার এসব করতে গিয়ে নিজে অসুস্থ হয়ে যেত, নিজের পয়সায় ওষুধ কিনে খেত। সাংঘাতিক। আমি যা দুজনকে নিয়ে, যেমন আমার শাশুড়ি মা ছিলেন, প্রায় শাশুড়ি মায়ের সঙ্গে 38 বছর তো সংসার করেইছি, শাশুড়ি মা ছিলেন, আর তেমন দাদা মায়ের মতোই ছেলে। কেউ যদি বলে আমি একটু বিপদে আছি, আমায় একটু এটা উদ্ধার করে দাও, এটা তুমি পাশে থেকে দাঁড়িয়ে ব্যবস্থা করো, ও
ও আর নিজের সংসার ধর্ম কিছু দেখবে না, চললো তার পেছনে। কথা তো সবসময় বলা যায় না। আমি শনিবারের আড্ডায় ভালোই লাগে বন্ধুদের সঙ্গে, বন্ধুদের সবাইকে কাছে পাই, ক্যামেরার উল্টো পারে সবাই বসে থাকে, আমরা কি ভুলভাল বলছি সেগুলো শুনছে, তো তাতে বেশ আনন্দ হয়। তবে গানটা কমজোরি হয়ে যাওয়ায় মনটা একটু খারাপ, তোমাদেরও আমারও। তো এটা বলতে পারি, এই যে পিকনিক এর জায়গা সব বুক করা থাকে, এগুলো কিন্তু জেনারেল ওই মাঠে ঘাটে পুকুর ধারে পিকনিক না। পিকনিকগুলো কীরকম হয়, একটা বাগান বাড়ি হতে হবে, তার একটা গেট থাকতে হবে, তার মধ্যে 2 বা 4টে ট্রাভেলার আমাদের লোকজন যেটায় যাবে সেটা পার্কিংয়ের ব্যবস্থা থাকবে, একটু খেলার জায়গা থাকবে, একটু ফুল টুল গাছ থাকবে, একটা ছোট্ট বাড়ি টাইপের ঘর থাকবে 1টা বা 2টো, যাতে বাচ্চারা ঘুমোতে পারে, একদম ছোট বাচ্চা 0 স্টেজে, অথবা মেয়েরা টয়লেট করা ইত্যাদির জন্য। এগুলো যেন মানে খুব ওয়েল প্রোটেক্টেড হয় এবং সেটা ঘেরা বাউন্ডারির মধ্যে যেন বাইরের লোক না আসতে পারে, এবং সেখানেতে আমরা সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে যাব। তাদের দেওয়া ক্যাটারিংয়ের খাবার, ওই ভুলভাল খাবার আমরা খেতে রাজি নয়। তো আমাদের পছন্দ, তোমাদের বলবো সকাল থেকে থাকে, তো সেইগুলো করে আমরা এনজয় করি। তো সেই খাওয়া দাওয়ার যে আয়োজন থাকে, যেমন ধরো ওই ট্রাভেলার বাস ছাড়লো সকালবেলা 7:30, আমরা স্পটে পৌঁছবো ধরো 9টা এরকম বা 9:30। তো পৌঁছানোর জন্য ওখানে সব যে অর্গানাইজ করার দরকার, সেখানে হচ্ছে ওখানে একজন বামন, গ্যাস, রান্নার যে জায়গা সেখানেতে সমস্ত অ্যারেঞ্জ করে রাখবে, এবং যারা পিকনিক স্পটের ভাড়া দিয়েছেন তাদের কাছে টাকা পয়সা দিয়ে আসা হবে অল্প করে। সেটা হচ্ছে ভালো কড়াইশুঁটির কচুরি, আলুর দম, মিষ্টি, এই সমস্ত চা কফির সমস্ত বাস থেকেই আরম্ভ হয়ে যায়। আমি ঘুরে এসে অ্যারেঞ্জমেন্ট এগুলো করতে বলে, আর আমরা বাস যেই চালু হলো এবং বাসেতেই কমলা লেবু, কেক, মোয়া এইসব খাওয়া দাওয়া হলো। ওখানে নেমেই গরম গরম কড়াইশুঁটির কচুরি, আলুর দম, বেলার দিকে নানা রকম অফুরন্ত স্ন্যাক্স থাকে, এবং শেষকালে লাস্ট পাতে মাছ, মাংস, ভাত ইত্যাদির আধিক্য তো থাকেই। তো যাই হোক, এগুলো জাস্ট তোমাদের হিন্ট দিলাম। আজকে যাচ্ছি, এবারে অনেকটা দূরে হচ্ছে জানো তো। আমার মনে হয় কি বলতো, বাড়ির কাছাকাছি একটু বেশ হবে, টুকটাক উঠবো, ঘুরে চলে আসবো। গত 2 বছর আমরা হাওড়ার 2টো প্রান্তে করেছি, এবং হাওড়া ইজ এ বিগ জায়গা, মানে বিগ সিটি। অনেকে তোমরা বলবে হাওড়া পুঁচকে জায়গা, কিন্তু তা না। হাওড়া কলকাতার থেকে অনেক পুরনো এবং অনেক বড় এরিয়া। সুতরাং হাওড়ার যে গ্রামাঞ্চল, তার থেকে আমরা অনেক অনেক মাইল দূরে থাকি, এবং আমরা শহরাঞ্চলে নবান্ন আমার এরিয়ায়, বুঝতেই পারছো। সুতরাং আমরা খুব চনমনে জায়গায় থাকি। এখান থেকে হাওড়ার সেই জায়গাগুলো যেতে কিন্তু 1.5 ঘন্টার মতো সময় লাগতো। আর এখান থেকে ব্যান্ডেল যে আমরা কাল মানে যাব, যেটার প্ল্যানিং করতে আজকে আমরা যাচ্ছি, বামন ঠিক করতে, ইউটেন্সিল কি পাওয়া যাবে, ক্রকারিস কি পাওয়া যাবে, এইসব বন্ধুরা শুনতে আগ্রহী নয়। তো সেইটা করতে যেতে আমাদের যেতেই লাগবে 2 ঘন্টা, আসতে লাগবে 2 ঘন্টা। আজকে সারা দিন দাদা ঘুরঘুরত, তারপরে এসেই মোহনবাগান, ইস্ট বেঙ্গল, বুঝতে পারছো, দাদা আজ গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবে, আর আমি সারাদিন বাড়িতে একা। অতএব দেখি, আমি তো এরকম ঘুরতে ফুরতে ভালোবাসি না। একদম ভেবেছি কম্বলটা দেখেছো রোদে দিয়ে রেখে দিই দোলনার ওপর, আমাদের যে দোলনাটা ছাদে আছে তার উপরে, খালি বকবকম শুনবে, সারাদিন শুনবো জানো তো। ইউটিউবের বকবকম, কে কাকে কামড়ে দিল, কে কাকে আদর করলো, কে কাকে ছুঁড়ে ফেলে দিল। না, এটা বলা উচিত না। তুমিও ইউটিউব করছো, তুমি যদি বলো বন্ধুরা না, যদি পাওয়া কি বকবক করে কিছু আমাদের বন্ধুরা, শোনো আমার কান ঝালাপালা হয়ে যায়। বন্ধুরা শোনো, যদি এই বকবকম গুলো না তোমরা শোনো, তাহলে ভিউ হবে না। তা ভিউ না হলে আমাদের বন্ধুরা যারা করছে তাদের জন্য তো খুব অসুবিধে না। তারা কত মানুষ কত কিছু সংসারের জন্য লাগে, একটুখানি তোমরা যদি ভিউ দাও মানুষ তো খুশি হয়। তা আমিও সেটা, আমার তো ওয়াইফাই আছে, আমি ওয়াইফাই চালিয়ে বকবকম শুনি। আবার কি করি জানো, ওই চার্জ দিয়ে শুই একদম পাশেই, এক্সটেনশন কর্ডটা মাথার কাছে নিয়ে শোয়, যাতে চার্জের অসুবিধা না হয়। আর বলো না, আমি খুব ভালোবাসি, আমি দিনরাত ইউটিউবে থাকি। তা আমাদের এই বকবকানি তোমাদের কেমন লাগছে একটু বলো। হ্যাঁ, যদি ভালো লাগে করবো, আর না হলে শনিবারের আড্ডাটাই একদম খতম করে দেবো। বলো।
আমাদের কিছু বন্ধু বান্ধব আছেন যারা ইউটিউব ব্লগেতে এত বকবক করেন না, মানে আমার অস্বস্তি লাগে। মানে না থাকে স্টোরি, না থাকে তার আদি, না থাকে তার অন্ত। তো মানে বক শুনতে শুনতে লোক হেজে যায়, জানি না। তাতেও দেখি হাজার হাজার সাবস্ক্রাইবার, আর আমার সামান্য মাত্র। কারণ আমার মধ্যে আমি এটা পছন্দ করি, যেহেতু ডিজাইনের লোক, ইঞ্জিনিয়ারিংয়ের লোক, সেই জন্য আমি চাই শুরুটা হবে নাটকীয়ভাবে, শেষটাও হবে নাটকীয়ভাবে। তো চেষ্টা করি, দাম পাই না, কারণ ভালো জিনিসের দাম এদেশে পাওয়া যায় না, এটার নাম ভারতবর্ষ। দাদা কথা শুনছে না, দাদা বলছে একটু দি বন্ধুদের কাছে গান। আমি ঠিক আছে, দাদাও গাইতে খুব ভালোবাসে, তোমরাও দাদার গান শুনতে ভালোবাসে, 2 লাইন ঠিক। দেখো, বাথরুম সিঙ্গার চান করতে গেলে, টয়লেট করতে গেলে কিন্তু গান গলায় আসে। বাথরুম সিঙ্গারের কিন্তু সারাদিন গানের কথা মনে থাকে না। তো আমি সেই ধরনের সিঙ্গার। তবে আমার প্রিয় একটা গান, যেটা তোমাদের শুরুতে বলেছি, বিখ্যাত শিল্পী অখিল বন্ধু ঘোষ, যার গলায় ক্লাসিক্যাল, মানে অসাধারণ অসাধারণ। কিন্তু যাই হোক, আমি একটা গানের মাত্র 3-4 লাইন তোমাদের শোনাবো, জানি না তাতেও আমার আপলোডে অসুবিধা হবে, সুবিধে বা অসুবিধা হবে কিনা। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ওগো কমলিকা, ওগো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তো এই হলো গান। এর বেশি গাওয়ার বা এর বেশি ইউটিউব তো অ্যালাউ করবে না, এবং কতটা দিতে দেবে এখনও আমি সন্দিহান। তো শনিবারের আড্ডার শেষটুকুতে তোমাদের একটু হাসানোর বা আনন্দ দেওয়ার চেষ্টা করলাম, দুজনে মিলে গলা মেলালাম। না, আমি গলা মেলাইনি, গানটা বেশ আমারও খুব প্রিয়। দাদার সুরে রেস ধরেই দাদা বলছে, কিন্তু আমি করেই চলেছি। এটা আড্ডাতে বলো, তোমরাও ভালোবাসো এই আড্ডা দেখতে। তবে হ্যাঁ, আমাকে কমেন্ট করে জানিও কিন্তু যে এই আড্ডা চলবে কিনা। বড্ড ঠান্ডা পড়েছে, আজকে খুব শীত করছে। তো আমরা আজকের মতন ভিডিও শেষ করছি। আর যদি জানি না বিকেলে আর সময় পাবো কিনা, তো সেই জন্য তোমাদের কাছে অনুমতি নিয়ে রাখলাম। এই ঠান্ডায় সবাই ভালো থেকো, এনজয় করো, পিকনিক করো, প্রয়োজন হলে বাড়ির ছাদে 2-3টে পরিবার নিয়ে সবাই মিলে মাংস ভাত করো। তোমাদের সবাইকার সার্বিক সুস্থতা কামনা করছি। তোমরা আনন্দ করো। এই ঠান্ডাটা ফিরে গেলে কিন্তু আফসোস হবে যে ইস, ঠান্ডাটা আমরা ইউজ করলাম না, বা ঠান্ডাটায় আমরা আনন্দ করলাম না, পিকনিক করলাম না। পিকনিক না করো, ঝগড়াই করো, কিন্তু স্টিল সবাই মিলে একটা আয়োজন করো। পিঠে রোদ দিয়ে, খাওয়া দাওয়ার পর কমলা লেবুর খোসা ছাড়িয়ে খাও, গল্প, আনন্দ। দেখো, আমাদের কলকাতার বা পশ্চিমবঙ্গের ঠান্ডা কিন্তু মাত্র 20 দিনের। আমার প্রত্যেকবার এটা মনে হয়, জানো তো, যেমনি ঠান্ডাটা চলে যায়, তখন যখন প্রচন্ড উত্তপ্ত গরম পড়ে, তখন ভাবি যা ঠান্ডাটা কত কিছু করার ছিল, কিছুই করলাম না, ঠান্ডা ঠান্ডা করে ঠান্ডাটা চলে গেল। তখন এত আফসোস হয়, চিন্তা করতে পারবে না। আবার পরের বছরের জন্য ওয়েট করে। এইবার মার্চ 20-25-এর পর থেকে হু হা, ওরে বাপ রে বাপ, এই আমি দেখবে দর করে ঘেমে যাচ্ছি। এসি চালিয়ে, ফ্যান চালিয়ে আমাকে শ্যুট করতে হয়। তো যাই হোক, তোমরা সবাই সঙ্গে থেকো, তোমাদের কোঅপারেশন ভীষণ দরকার, নাহলে কি করে আমরা চালাবো এই চ্যানেল। আর যদি তোমাদের সমর্থন না পাই, তোমাদের ভালোবাসা না পাই, তাহলে হয়তো খুব শিগগিরই আমাদের এই চ্যানেল বন্ধ করে দিতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।